স্টেশনে নামার পর ট্রেন লাইন ধরে মাত্র 10 মিনিট হাঁটলেই রেল ফাটক। সেখান থেকে বাঁ দিকে ঘুরে 2 মিনিট হাঁটলেই শঙ্কর নারায়ণবাবুর বাড়ি। এটাই হলো সোজা পথ। হালকা হলুদ রঙের দোতলা বাড়ি। গেটের পাশে কালো মার্বেল পাথরের ওপর বাড়িটির নাম খোদাই করা আছে, শঙ্কর ভিলা। তাও যদি চিনতে অসুবিধা হয় তখন গেটের বাইরে উল্টো দিকে একটা মোটা মতো নিম গাছ চোখে পড়বে। মিলিয়ে নিয়ে গেটের কলিং বেল দাবালেই হলো, কেউ না কেউ আওয়াজ দেবেই। সেই মতো রাজু সামনের গুমটিতে একটা সিগারেট ধরিয়ে লাইন বরাবর এগোতে লাগলো। দিনের আলো অনেকক্ষণ আগেই নিভে গেছে। চাপ চাপ অন্ধকার ঢেকে ফেলেছে চারিদিক। পরিষ্কার আকাশ, খই ছড়ানোর মতো তারাগুলো ফুটে আছে, তবে চাঁদের দেখা নেই। ফুরফুরে বাতাস এলোমেলো বইছে। স্টেশনের আলোটা ম্লান হয়ে আসতেই রাজু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলো। আর তখনই সে একটা মিষ্টি গন্ধ নাকে পেল। কি জানি কিসের গন্ধ। দুপাশে ঝোপঝাড় তো যথেষ্ট রয়েছে। রাজু সেদিকে একবার আলোটা ঘুরিয়ে দেখে নিল। হতে পারে কোনো অজানা ফুলের গন্ধ, বসন্তকাল বলে কথা। এ সময় সবার মনে রং লাগে। ধনী গরিব, লতা হোক বা বনস্পতি, যৌবন কাউকে ছাড়ে না। সবাইকে সমানভাবে তার সুরভি মাখায়। আবার গন্ধটা দামি কোনো ধূপের হতে পারে। পা বাঁচিয়ে অতি সাবধানে রাজু এগিয়ে চলেছে। আগে পেছনে দুদিকেই তাকাতে হচ্ছে। কোন দিক থেকে লোকালগুলো হুশ করে ঢুকে পড়ে বলা মুশকিল। সাবধানের মান নেই। তাই রাজু লাইনের ধার ঘেঁষে চলছে, যাতে ট্রেন দেখা মাত্রই চট করে সরে দাঁড়াতে পারে। সে যত সামনে এগিয়ে যাচ্ছে গন্ধটাও তত তীব্র হচ্ছে। কিছুক্ষণের জন্য তো তার ভারী মাথাটা পর্যন্ত হালকা হয়ে গেল। অতক্ষণ ধরে রাজ্যের টেনশন তার মাথায় ভর করেছিল। মনে মনে ভেবে দেখল, এইবার যদি তার কাজ নারায়ণবাবুর পছন্দ নাই হয়, সে ঘুরে আবার চেষ্টা করবে। এই লাইনে এক চান্সে পাস করা ভাগ্যের ব্যাপার। তার আগে অনেকবার ফেল হতে হয়। তবে মনটাকে ভাঙলে চলবে না। আরও না হয় কিছুদিন থিয়েটারের নিজের অভিনয়টাকে শান দেবে সে। আগামীকাল নারায়ণবাবুর টেলিফিল্মের কাজ শুরু হচ্ছে। সকালের মধ্যে স্পটে পৌঁছানোর কথা। অথচ রাজু থাকে সেই 60-70 কিমি দূরে মফস্বলে। মোট 10 জনের টিম। বাকিদের বাড়িগুলো আশেপাশে 4-5 কিমির ভেতরে। তারা সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবে। একমাত্র তারই যত অসুবিধা। সমাধানটা নারায়ণবাবু নিজেই বের করলেন। রাজুকে আগের দিন সন্ধে পর্যন্ত নিজের বাড়িতে আসার পরামর্শ দিলেন। রাতটা থেকে সকালে তার গাড়ি করে স্পটে গেলেই হবে। সেই মতো রাজুও বাড়ি থেকে বেরিয়েছিল সন্ধ্যের আগেই। তার নারায়ণবাবুর বাড়িতে ঢুকে যাওয়ার কথা, কিন্তু বাঁধ সাধল ট্রেনের গোলযোগ। যে লোকালটা ধরবো করে এসেছিল রাজু, সেটা আজ বন্ধ। অগত্যা আরও 1.5 ঘন্টা বসে থাকলো স্টেশনে পরের লোকাল ধরার জন্য। সেটাও আবার 1 ঘন্টা লেট করে স্টেশনে পৌঁছলো। 7-5 তার এই অবস্থা। না হলে কিছুতেই অত রাত হতো না। নারায়ণবাবুকে লাস্ট কল প্রথম যখন ট্রেনটা পায়নি তখন করেছিল, তারপর আর করেনি। উনি বলেছেন ফোন না করলেও চলবে, সোজা বাড়ি পৌঁছে যেন ফোন করে। এক জায়গায় রাজু হঠাৎ টাল খেয়ে একটু হলেই পড়ে যাচ্ছিল। মুখ থেকে সিগারেটটা খসে দূরে ছিটকে গেল। লাইনের ওপর একটি মেয়ে বসে আছে অন্ধকারে। পরনে নীল পাড় সাদা শাড়ি, কাঁধে স্কুলের ব্যাগ। শরীরের সবটুকু শাড়িতে ঢাকা, শুধু মুখটুকু বাদে। যদিও মুখটা দেখা যাচ্ছে না, 2 হাঁটুর মধ্যে গুজে রেখেছে।
তবু বয়সটা অনায়াসে অনুমান করা যায় 19-20 মধ্যে হবে। মেয়েটি যে পায়ে আঘাত লেগে পড়ে গেছে সে ব্যাপারে রাজু একদম নিশ্চিত, কারণ মেয়েটি হাত দুটো করে আঘাতপ্রাপ্ত পায়ে মালিশ করছে। রাজু আলোটা মেয়েটির দিকে করেই সেটা একবার আশেপাশে ঘুরিয়ে নিল। কেউ কোথাও নেই, শুধুমাত্র ঝিঝি পোকার ডাকটুকুই কানে আসছে। রাজু প্রশ্ন করল, কে তুমি? এই অন্ধকারে এভাবে বসে আছো কেন? উত্তরে মেয়েটি হাঁটু থেকে মুখটা তুলল। সেই দেখে রাজু একটা বড়সড় বিদ্যুতের শক খেল। মনে হলো মেয়েটির মুখে কোনো চামড়া নেই, রক্তাক্ত একটা মুন্ডি, ঠসঠস করে কাঁচা কাঁচা রক্ত মাটিতে ঝরে পড়ছে। মুহূর্তেই শরীরের প্রতিটা লোম কাঁটার মতো দাঁড়িয়ে গেল। সেটা মাত্র কয়েক সেকেন্ড। তারপর আবার রাজুর ঘোর ভাঙল। মেয়েটি বলে উঠল, ট্রেন লেট ছিল বলে সোজা পথ ধরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য হাঁটছিলাম। হঠাৎ শাড়ির পাড় লেগে দুম করে পড়ে গেলাম। পাটা মচকে গেল। হাতের মোবাইলটাও কোন দিকে ছিটকে গেছে পাচ্ছি না। সাহায্যের জন্য কাউকে ডাকারও উপায় নেই। সেই থেকে অসহায়ের মতো অন্ধকারে পড়ে রয়েছি। ভাগ্যিস আপনি এই পথ ধরে এলেন, না হলে সারা রাতটা আমাকে বোধহয় এইভাবেই কাটাতে হতো। পায়ে অত ব্যথা যে ভর দিয়ে উঠতেই পারছি না। রাজু মনের ভুলটা পুরোপুরি কাটিয়ে উঠল। মেয়েটি আসলে অপূর্ব সুন্দরী, আর সেটা দেখা মাত্রই রাজুর বুকে একটা ভালো লাগার শিহরণ খেলে গেল। মোবাইলের ফ্ল্যাশ লাইটে মেয়েটিকে অত অপরূপ লাগছে যে রাজু কিছুতেই চোখ ফেরাতে পারল না। এমন নির্জন অন্ধকার এক মায়াবী রাতে একজন সুন্দরী মেয়ের সাহচর্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এমন দিন যে তার রুক্ষ জীবনে কখনো আসবে কল্পনাও করেনি সে। মেয়েটির যেমন টানা টানা চোখ, তেমনি নাক আর ঠোঁটের আকৃতি, সব যেন ঈশ্বর সময় নিয়ে গড়েছেন। রাজুর তো সেই দিলওয়ালে সিনেমার অন্ধকারে ম্যাচিস কাঠের আলোতে অজয় দেবগানের দেখা রবিনা ট্যান্ডনের মুখটা মনে পড়ে গেল। তার সাথে সেই গানটাও অবিকল সেই রকম দেখতে মেয়েটি। রাজু তাই মেয়েটির জন্য ব্যস্ত হয়ে উঠল। কাছে গিয়ে ঝুঁকে দেখল, সত্যি মেয়েটির পাটা মোচকে অল্প বেঁকে গেছে। রাজু বলে উঠল, ইস, সত্যি তো, 1 মিনিট বলেই মেয়েটির পাটা ধরে টেনে সোজা করতে লাগলো। মেয়েটি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। রাজু সাবধান হয়ে থেমে গেল। একে তো রাত, তার ওপর মেয়ের চিৎকার শুনতে পেয়ে কেউ এসে পড়লে একটা মারও মাটিতে পড়বে না, সবকটা তার ঘাড়েই পড়বে। তাই বলে উঠল, এখন উপায়? আপনাকে তো কোনো রকমে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে যেতে হবে। আপনি তো দেখছি এক পাও নড়তে পারছেন না, আর পা টেনে সোজা করারও উপায় নেই। মেয়েটি সে কথা শুনে আফসোসের গলায় বলে উঠল, কি আর করবেন, যান তাহলে, আমি এভাবে একা পড়ে থাকি সারা রাত। পরক্ষণেই মেয়েটির সুর পাল্টে আবার বলে উঠল, কিন্তু একটা কথা বলুন তো, আমার জায়গায় যদি আপনার গার্লফ্রেন্ডের এরকম অবস্থা হতো, আপনি কি এ কথা বলে চলে যেতে পারতেন? কথাটা শুনে রাজুর বুকে আর একটা রক্তের ঢেউ ছলক করে উঠল। তার 25টা বসন্তের ফুল একসাথে মাথা দুলিয়ে নেচে উঠল। রাজু দুঃখী গলায় উত্তর দিল, সরি ম্যাডাম, আমার কোনো প্রেমিকা নেই। আসলে কাঠ বেকার তো, থিয়েটার করে বেড়াই, অল্প অভিনয়টা শিখেছি, এইটুকুই যা গুণ, তাই কোনো মেয়ে সাহস করে হাত ধরেনি। মেয়েটি নির্দ্বিধায় তার একটা হাত রাজুর দিকে বাড়িয়ে দিল। সেই হাতটার দিকে তাকিয়ে রাজু আবার একবার চমকে উঠল। যেই রক্তটা এতক্ষণ ধরে নাচ করছিল, এখন তা বুকের মধ্যে জমাট বেঁধে গেল। একটা বীভৎস রকমের লোমশ তীক্ষ্ণ নখওয়ালা কালো হাত চোখের সামনে ভেসে উঠল। মনে হলো এটা একটা নরখাদক কোনো জন্তুর হাত। মাত্র কয়েক সেকেন্ড,
আবার চোখের ভ্রম মিটে গেল। মেয়েটি এই রকমভাবে হাতটা বাড়িয়ে বসে আছে, ঠিক হাত নয়, যেন কোনো দৈব তুলি। এতটুকু কোথাও খুঁত নেই। হাত থেকে সোনা গলে গলে পড়ছে। তেমনি সরু শালুক ডাঁটার মতো আঙ্গুল। রাজুর বুকে রক্ত গলে আবার উথাল পাথাল শুরু করলো। মেয়েটি অল্প হেসে বলে উঠল, কেউ হাত বাড়ায়নি তো কি হয়েছে? আজ থেকে আমি না হয় তোমার গার্লফ্রেন্ড হলাম। কই ধরো হাত। শুধু ধরা নয়, কোলে উঠিয়ে নিয়ে চলো আমায়। রাজুর মনে হলো সে কোনো স্বপ্নের দেশে হারিয়ে যাচ্ছে। এতদিন ধরে নিজের ওপর জমে থাকা অভিমানের পাহাড়টা নিমেষে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নিজেকে বলিউডের কোনো হিরোর থেকে কম মনে হচ্ছে না। মেয়েটিকে দুহাতে তুলতেই রাজুর খেয়াল হলো এতক্ষণ ধরে যে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল, সেটা আসলে মেয়েটির গায়ের সুগন্ধ। সেই মন মাতানো গন্ধ আর মেয়েটির ফেনার মতো শরীরের স্পর্শে রাজু আচ্ছন্ন হয়ে পড়ল। কল্পনা, বাস্তব, স্বপ্ন সব মিলেমিশে একাকার হয়ে দিকশূন্য কোনো নাবিকের মতো ভাসতে লাগলো অথই জলে। মেয়েটির দু চোখের তারা তাকে চুম্বকের মতো টানছে। সুখের স্বর্গবিহারে এখন সে মত্ত। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিছুই তার খেয়াল নেই। অপার্থিব এক মোহটানে সে হেঁটে চলেছে। দু চোখে হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি এসে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে কিছু মানুষের হৈ হৈ, হট্টগোল আর চিৎকার চেঁচামেচি কানে ভেসে এলো। রাজু চোখ খুলে দেখল চারিদিকে আলোর বন্যা বইছে, আর সেই শুয়ে আছে একটা হাসপাতালের বেডে। দুজন ডাক্তার চিন্তিত মুখে তার দিকে চেয়ে রয়েছেন। তাদের মধ্যে একজন শান্তভাবে বলে উঠলেন, বলো তো আমি কে? রাজু বলে উঠল, নিশ্চয়ই ভগবান। অন্যজন তার কথা শুনে অল্প হাসলেন। তারপর আবার প্রথমজন বলে উঠলেন, আমরা ভেবেছিলাম তোমার মেমোরি লস হতে পারে, গুড নিউজ। রাজু উঠতে গিয়েই থমকে গেল। তার জাং থেকে পা দুটো নেই, কাটা পড়েছে। বুঝতে পেরে রাজু পাগলের মতন চিৎকার করে উঠল, ডাক্তারবাবু, এ কি হলো আমার? কেন কেন কিভাবে হলো এসব? একজন ডাক্তার তার কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, শান্ত হও ভাই, এটাই বাস্তব। এটাকে মেনে নিতে শেখো, সেটাই তোমার পক্ষে মঙ্গল। চাইলে তুমি কৃত্রিম পা ব্যবহার করতে পারো, এখানে সব রকম সুবিধা আছে। চিন্তার কোনো কারণ নেই, টেক ইট ইজি। তোমার যা অবস্থা হয়েছিল তাতে করে বাঁচানোই সম্ভব হতো না, বরাত জোরে বেঁচে গেছো। ট্রেনের ধাক্কায় পট্টিতে ঢুকে পড়েছিলে, পা দুটো কাটা গেছিল বলেই রক্ষে, না হলে তোমার বডিটাই খুঁজে পাওয়া যেত না। অন্যজন বলে উঠল, তুমি অত রাতে লাইনের ওপর কি আত্মহত্যা করার জন্য হাঁটছিলে? ট্রেনের হুইসেল, আলোর ঝলকানি কিছুই কি মাথায় যায়নি? না ইচ্ছে করেই দাঁড়িয়ে পড়েছিলে? রাজু চোখের কোণ থেকে অশ্রুকটা মুছে ভারী গলায় বলে উঠল, আমি তখন নেশায় ছিলাম ডাক্তারবাবু, তীব্র প্রেমের নেশা। একটা অশরীরী মেয়ে ছলনায় আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কোনো রকম পার্থিব জ্ঞান আমার মধ্যে ছিল না। উত্তরে ডাক্তারবাবু বলে উঠলেন, ওই জায়গায় আজ পর্যন্ত কম করেও 50টার মতো অ্যাক্সিডেন্ট ঘটেছে, লাস্ট 2 বছরে সব থেকে বেশি। ওখানে ভুতুড়ে অস্তিত্ব অনেকেই আগে টের পেয়েছে। সেই কারণেই সন্ধ্যের পর এখন আর লাইন ধরে কেউ বাড়ি ফেরে না। তুমি হয়তো ব্যাপারটা জানতে না, তাই ঢুকে পড়েছিলে। ওই পথটা এড়িয়ে গেলে তোমার এই অ্যাক্সিডেন্টটা হতো না। মনটাকে শক্ত করে বেঁধে রাজু বলে উঠল, টের আমি পেয়েছিলাম ডাক্তারবাবু, কিন্তু গ্রাহ্য করিনি। আমি তখন
ওর শরীরী নেশায় মাতাল হয়ে পড়েছিলাম। তারপর গলাটাকে উঁচু করে আবার বলে উঠল, আচ্ছা ডাক্তারবাবু, আমি কি কৃত্রিম পা নিয়ে মঞ্চে অভিনয় করতে পারবো? সব পারবে, যদি মনের জোরটা না হারাও। রাজু চোয়াল দুটো শক্ত পাথরের মতো করে বলে উঠল, আমি পারবো, আমাকে পারতেই হবে। জীবনের সব নেশা আমার কেটে গেছে ডাক্তারবাবু, এবার আমি নিজের কাছে জিততে চাই। একবার মোবাইলটা দিন তো, বাড়িতে একটা ফোন করে খবরটা জানাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।